একজন করে একা খাবে তো এখানে আপনার মারামারিও হবে না, সঠিক খাবারও পাবে। মানুষ ভুল করে কি ফায়ারিং কেজে সঠিক মাপ, সঠিক জায়গা, সঠিক রাস্তা, এমনকি রাস্তার দুই পাশে দুটো গ্যাপ। বাচ্চাগুলো মাটিতে থাকবে না, 5 ইঞ্চি হাইট করে আপনার গ্রিন ম্যাট বসানো হবে, ওর উপরেই থাকবে। এটা টোটাল করতে কত খরচা হয়েছে? নমস্কার, আমি সম্রাট মন্ডল। আমি চলে এসেছি বর্ধমানে অনিমেষ দার ফার্মে ভিজিট করতে। অনিমেষ দা নতুন সেট আপ করছে, সেই হিসাবে আমি সেট আপটা দেখতে এসেছি এবং কি সেট আপটা কেমন ভাবে তৈরি হচ্ছে, এই সেট আপে কি কি ভুল আছে সেইগুলো দেখতে কিন্তু আমি এসেছি। আমি কথা বলে নেবো অনিমেষ দার সঙ্গে। অনিমেষ দা নমস্কার। নমস্কার দাদা, আমি এই যে আসলাম, এসে দেখছি তোমার এই যে সেট আপটা, এই সেট আপটা দেখে আমি এসে বলেছি যে আমার খুব পছন্দ হয়েছে। প্রিয় দর্শক, প্রতিবেদনটা শুরু করার আগে যে কথা প্রতিবারই বলি, যে যারা ভাবছেন যে এই পিগ খামার করবেন বা শুকরের খামার করবেন, অবশ্যই এই শুকর খামার সম্পর্কে যথেষ্ট নলেজ নেবেন। আর এই নলেজটা পেতে পারেন ভালো একটা ট্রেনিং সেন্টার থেকে বা অভিজ্ঞ কোনো ফার্মারের কাছ থেকে। অবশ্যই আপনারা ভালো একটা প্রশিক্ষণ করে নেবেন বা অভিজ্ঞ খামারের কাছ থেকে অনেক ইনফরমেশন বা নলেজ নিয়ে তারপর ফার্মটা শুরু করবেন। তা এইরকম একটা ভালো একটা প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট। এরা প্রতি মাসেই কিন্তু প্রশিক্ষণ দিয়ে থাকে এই শুকর পালনের উপর। 4 দিন প্রশিক্ষণ করায়, 2 দিন থিওরি হয়, 2 দিন প্র্যাকটিক্যাল হয়। এখানে অনেক সায়েন্টিস্ট এবং ভেটেরিনারি সার্জন এরা প্রশিক্ষণ করাচ্ছেন। এছাড়াও আপনার সম্রাট মন্ডল, তারপর অনুপম বিশ্বাস, এরা প্র্যাকটিক্যাল গুলো করাচ্ছেন। তো যারা ভাবছেন যে প্রশিক্ষণটা নেবেন অক্টোবরে, কারণ সেপ্টেম্বরে প্রশিক্ষণের জন্য যেসব চাষিদের রিকোয়ারমেন্ট ছিল 25 জন, আমরা এই সংস্থা 25 জনকে নিয়েই প্রশিক্ষণ দেয়। বেশি হলে তারা নেয় না, পরবর্তী মাসের জন্য তাদেরকে রেখে দেয়। তো সেপ্টেম্বরে অলরেডি সিট বুক হয়ে গেছে। তো অক্টোবরে প্রশিক্ষণটা হবে 15 থেকে 18 অক্টোবর। যারা ভাবছেন যে রেজিস্ট্রেশন করে প্রশিক্ষণটা নেবেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বার যোগাযোগ করে এখনই আপনার ডকুমেন্টস পাঠিয়ে প্রপার ভাবে আপনি রেজিস্ট্রেশন করে আপনি কিন্তু ওই ডেটে প্রশিক্ষণটা নিতে পারবেন। আর এই সংস্থা, যদি আপনারা এই সংস্থা থেকে প্রশিক্ষণ নেন, তাহলে দেখতেই পাচ্ছেন এই ফার্মটা যেভাবে ভিজিট করতে এসেছে ঠিক সেভাবেই কিন্তু আপনার ফার্মটা ভিজিট করতে যাবে এবং ট্রেনিং পরবর্তীতে কিন্তু আপনাকে নানান ভাবে সহায়তা করবে। তা চলুন আমরা প্রতিবেদনটা শুরু করি। বিভিন্ন জায়গায় ফার্ম ভিজিটে যায়, কিছু কিছু জায়গায় যায় যারা নতুন সেট আপ করছে, ফায়ারিং কেজ বানাচ্ছে, জ্যাস্টেশন রুম বানাচ্ছে, ডেলিভারি রুম বানাচ্ছে, কিন্তু সঠিক পদ্ধতিতে তারা করতে পারছে না, সঠিক মাপ তাদের জানা নেই। কিন্তু হয়তো বা ইঞ্জিনিয়ার নিয়ে করছে, কিন্তু কোনো না কোনো কিছু তার ভুল আছে। তার মধ্যে আমি তোমার এখানে এসে এই যে সেট আপটা দেখেছি, এখানে এই যে সিস্টেমে তৈরি হয়েছে, মানে এই সিস্টেম বলতে এই যে ফ্লোর ম্যাট আছে, এখানে ফিমেল জ্যাস্টেশনের ফিমেল থাকবে। ডালটা এরকম করা আছে যে আপনার জল মারলেই পুরো বেরিয়ে আসবে, জল মারলে পুরো বেরিয়ে যাবে। ওইখানে ফিড দেবে, ওইখানে দেখবেন আপনার নিপল লাগবে। মেন আপনার ফার্মিং এ 3টে মেন: ব্রিড, ফিড, ম্যানেজমেন্ট। ঠিক আছে, ব্রিড আমার ভালো আছে, আমি আপনাকে আগের ভিডিওতেই দেখিয়েছি। এবারে এইখানে ফিডিংটা আমার একদম সিস্টেমে হয়ে যাচ্ছে, পরিষ্কার জল পাচ্ছে। আর এইটা করলে আপনার ম্যানেজমেন্টটা অনেক ভালো হয়ে যায়। একটা ট্যাগিং করে দিলাম, বাইরে একটা বোর্ড লাগিয়ে দিলাম যে এই দিন ক্রস হয়েছে, এই দিন ওর ডেলিভারি আছে। তারপরে আপনার ইনজেকশন করতে, এআই করতে, ধরুন আইভারমেকটিন করছি বা অ্যামক্সিসিলিন করছি, AD3H করছি, আমার করতে অনেক সুবিধা হয়। ম্যানেজমেন্ট কম লোকে 50 একজন আমার মনে হয় এই সেটআপটা পুরো চালাতে পারবে 50 জন। তা সেই ক্ষেত্রে মানুষ ফায়ারিং কেস করতে যে ভুলগুলো করে, ফায়ারিং কেসে দেখেন এখানে 2টো গেট আছে। মানুষ সাধারণত ভুল করে কি, হয়তো সোশ্যাল মিডিয়া দেখলো কিংবা ইউটিউবে দেখলো যে ফায়ারিং রুম বা জ্যাস্টেশন রুম, সেখানে একটা খাঁচা সিস্টেম করা থাকে, প্রত্যেক অ্যানিমাল একটা সিঙ্গেল ঘরে থাকছে, অ্যানিমাল সেফ থাকছে কিংবা বাচ্চা যাতে চাপা না পড়ে, সেই জন্য ওই ফায়ারিং কেস গুলো করা হয়। কিন্তু মানুষ ভুল করে কি, ফায়ারিং কেসের সঠিক মাপ, সঠিক জায়গা, সঠিক রাস্তা, এমনকি রাস্তার দুই পাশে দুটো গ্যাপ। এই যে দাদা এখানে আমার দুটোর দিকেই গেট আছে, হ্যাঁ, এখান থেকে ঢুকবে, ওইখান থেকে বেরোবে। এখান থেকে ঢুকবে আর ফিমেল কিন্তু বেরিয়ে পড়বে, কিন্তু এদিক দিয়ে বেরিয়ে পড়বে। কিন্তু সাধারণত ফার্মাররা আমি অন্য জায়গায় দেখেছি যে ফায়ারিং রুম করলে বা জ্যাস্টেশন রুমের ফায়ারিং কেস করলে সেক্ষেত্রে কি করে, ওই একটাই সিঙ্গেল গেট করা হয়। এবার সিঙ্গেল যখন গেট করবে, হয়তো ওখান দিয়ে অ্যানিমালটা ভেতরে ঢুকলো,
কিন্তু বার করতে অসুবিধা বার করতে অসুবিধা। কিন্তু সেই সাইডে সেই হিসাবে দেখতে গেলে ফায়ারিং কেস বা জ্যাকস্টেশন কেসের দুই সাইডে কিন্তু রাস্তা থাকতে হবে। হ্যাঁ, দুই সাইডে রাস্তা। এটাতে আরেকটা সুবিধা, আমার হিট চেক করতে অনেক সুবিধা হবে। আমি একটা বোর শুধু নিয়ে আসবো, আর শুধু এই রকম ঘোরালে আমার বোঝা যাবে কে হিটে আছে কে নেই। একদম। তো ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যায় এই সেট আপ করলে। এই যে সেটা তুমি করেছো, এই যে কেসের মাপটা আমি জানতে চাইবো, পরে আমি যিনি এই সেট আপটা করেছেন তাকেও ডাকবো। তা তুমি আমায় বলো যে এই মাপটা কত বাই কত করেছো? এটা আমি 6.5 ফুট বাই 2 ফুট করেছি। 6.5 ফুট বাই 2 ফুট। আর হাইট আপনার হাইট প্রায় আপনার 3 ফুট আছে। হাইট 3 ফুট। 3 ফুট আছে মাটি থেকে। এটা আপনার একটু উঁচু করে পাথর লাগানো হয়েছে, তারপরে আপনার এটা লাগানো হয়েছে। দাদা এই যে তুমি হাইটটা কত করেছো? 3 ফুট। এটা 3 ফুট করেছে। এটা 3 ফুটের যদি ছোট করা হয় কিংবা 3 ফুটের যদি বেশি করা হয় তাহলে কি প্রবলেম হয়? 3 ফুট থেকে ছোট করলে তো অ্যানিমালের প্রবলেম হয়ে যাবে, কেন কি ড্রিঙ্কারটা আমাকে তো 24 থেকে 26 ইঞ্চি নিপলটা দিতেই হবে। একদম। তো আপনার যদি 2 ফুটের নিচে 3 ফুটের নিচে করে দিই তাহলে আপনার ড্রিঙ্কারটা ভালোভাবে দেখো। এখানে তো বড় অ্যানিমাল থাকবে, 250 কুইন্টাল 250 কেজির মতন হয়ে যাবে। তো আপনার 3 ফুটের ছোট তো করা যাবে না। উঁচু করিনি কেন কি দরকার নেই। আমি এখানে একটা দেখবেন মাঝখানে একটা রড দিয়ে দিয়েছি, যে যদিও ও উঠতে চায় ও উঠতে পারবে না, ওখানে ঠেকা দিয়ে আবার নেমে যাবে। খাবারটা কোথায় খাবে? খাবার ওইখানে দেখুন আপনার খাবার জায়গা করা আছে। তো এক একজন করে একা খাবে, তো এখানে আপনার মারামারিও হবে না, সঠিক খাবারও পাবে, যত দরকার খেতে পারবে। এই যে সিঙ্গেল ভাবে যদি জ্যাকস্টেশন রুমে যদি প্রত্যেক ফিমেলকে রাখা হয় ক্রসিং এর পরে, এতে সুবিধা কি আছে? সুবিধা এটাই আছে যে মারামারি করবে না, খাবার ভালো করে পাবে। যা ধরে নাও এবারে আমি ওপেন রুমে যদি রাখি, আমার মেডিসিন করতে ওর পেছনে দৌড়তে হয়, এগুলো আমার অনেক সুবিধা হয়ে যায়। এখান থেকে তো পালাতে পারবে না, আমি আরামসে যে কোনো মেডিসিন করতে পারি। বা যেরকম প্রেগনেন্টকে আমাকে AD3H, আইভারমেকটিন, অ্যামক্সিসিলিন করতে হয় টাইমে, ওগুলো আমি করতে পারবো। আর আমার একটা প্রবলেম আগেও ফেস করেছি, যে গ্রুপে যখন রেখেছিলাম আমার একটা মিসক্যারেজ হয়ে গেছিল মারামারিতে। 2 মাস আগেই বাচ্চা সব মানে মরাই জন্ম নিয়েছে। বাগদা যে আমাদের পুরো ফ্যাব্রিকেশনের কাজ করেছে, শেড থেকে নিয়ে জেস্টেশন সবই কিছু ইনিই করেছে। বলুন, এগুলো সব 1 ইঞ্চি হলোবারে পাইপে আছে, আর ওই উপরে সেটের মালগুলো সব 2 ইঞ্চি হলোবারে আছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এই মালের বানালে আপনারা খুব ভালোভাবে ফলাফল পাবেন। খুব ভালো মাল এগুলো। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। জলে ফলে কোনো কিছু স্ক্র্যাপ সহজে আসবে না, রং আসবে না সহজে। রং করে দিলে তো দীর্ঘদিন চলবে। রংটাও আমরা অয়েল পেন্ট করেছি, যেহেতু বেশি দিন থাকে, এটাতে জল ধরে না। উপরে বারগুলো 2 ইঞ্চি আছে, 2 ইঞ্চি হলোবার আছে, ওগুলো দিয়েই চলছে মার্কেটে। এগুলোই ভালো। আমরা তাই জন্য টিন দিইনি, ওই যে কংক্রিট যেটা শেড গুলো হয় ওটা দিয়েছি। এটা গরম কম হয়, টিন দিলে গরম বেশি। দাদা তুমি এর আগে কি অন্য কোনো ফার্মে এরকম কাজ করেছো? না, আগে অন্য কোনো ফার্মে করিনি। আমি তো যে তোমার কাজ থেকে যেটা দেখছি, মানে এর আগেও করেছো, এতটা এক্সপিরিয়েন্স তোমার, কিন্তু দাদারা যেভাবে এত সুন্দরভাবে করেছো কাজটা। ড্রয়িং অনুপাতে হয়েছে, দাদারা যেভাবে ড্রয়িং দিয়েছে সেভাবেই হয়েছে। আমি তো ফেব্রিকেটার দীর্ঘদিন ধরে কাজ করছি, হ্যাঁ, সহজেই বুঝে গিয়েছিলাম। তা দাদা এই ভিডিও দেখে যদি কোনো ফার্মার নতুন সেট তৈরি করতে চায়, এমনকি সেই ক্ষেত্রে যদি তোমায় ডাকে কাজ করাতে চায়, তাহলে তুমি তাদের কি কাজ করবে? অবশ্যই করবো, কেন করবো না, আমি তো কাজই করি। আচ্ছা, তাহলে যারা নতুন সেট আপ করবে, জ্যাকস্টেশন কেস বা ফায়ারিং কেস, ডেলিভারি রুম বা শেড যদি আপনারা বানাতে চান, তাহলে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। আপনারা কমেন্টে লিখবেন, দাদার নাম্বার অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে। আপনারা কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিয়ে আপনারা আপনাদের সেট বানাতে পারেন। দাদার কাজটা আপনাদের ভিডিও দেখে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখবেন। আর পাইপ লাইনের কাজ করেছে এই দাদা আপনার নামটা বলবেন। আমার নাম তুলসী মন্ডল, কালামন মিস্ত্রি। এই সেটের পাইপ লাইন গুলো সবই করি আমি। যেখানে ডাকের লোকে সেখানেই যাই। দাদারা ডেকেছে, দাদারা এখানেই কাজ করি প্রথম থেকে আসাতে। দাদারা আসার পর থেকেই আমি এখানে কাজ করি, অন্য কেউ এখানে কাজ করে না, আমাকেই ডাকে। পাইপ লাইনের কাজ দাদা এর আগে কোনো কি ফার্মে করেছি? ফার্মে বলতে কি, আমি এইদিকে যত ইন্ডাস্ট্রি থেকে এলাকায় যেগুলো আছে কারখানাগুলো সেগুলো করি, তারপরে ফার্মেও করি, পোল্ট্রি ফার্মও করি। আমরা দাদাদের জ্যাকস্টেশন রুম দেখলাম, তাহলে জ্যাকস্টেশন রুম থেকে যখন ডেলিভারি টাইম হবে, যখন ডেলিভারি রুমে 1 সপ্তাহ আগে যাবে বা ফায়ারিং রুমে, এবার দাদার ফায়ারিং রুম বা ডেলিভারি রুমটা একবার দেখবে। তাহলে এটা হচ্ছে দাদার ফায়ারিং রুম বা ডেলিভারি রুম। তাহলে এখানে কতগুলো অ্যানিমাল ডেলিভারি হবে?
আমি 20টা ফারোয়িং রুম বানিয়েছি, মানে এক লাইনে 4টে আছে, আর পুরো শেডের ভেতরে 20টা আপনি দেখতে পাচ্ছেন। আর লাস্টে আমার একটা নার্সারি রুমও করব। পুরোটাই আপনার লেভেল করে গ্রিন ম্যাট থাকবে, বাচ্চাগুলো মাটিতে থাকবে না, 5 ইঞ্চি হাইট করে আপনার গ্রিন ম্যাট বসানো হবে, ওর উপরেই থাকবে। দেখবো আমরা দাদার ফায়ারিং রুম যে সেটআপটা করেছে এটা কিভাবে করেছে। এটা 7x2 করিয়েছি, কেন কি ওইখানে আপনার খাবারের জন্য আমাকে বিরাট জায়গা একটু দিতে হবে, আর আপনার ওইখানে এক একটা প্রত্যেকটায় আপনার নিপল বসবে, আর বাচ্চাদের জন্য নিপল বসবে। এইগুলো আমরা পিভিসি বোর্ড দিয়ে কভার করে দেব। পিভিসি বোর্ড দিয়ে কভার করে দিলে, মাঝখান থেকেও পিভিসি বোর্ড দিয়ে কভার করে দিলে আপনার একটা বাচ্চা, মানে একটা মা আর ওর বাচ্চাগুলো একটা রুমে থাকবে, যেহেতু বেরোতে না পারে। আর এটা লেভেল করে আপনার দেখছেন হাইট দেওয়া আছে, পরিষ্কার করতে আমার সুবিধা হবে, আর বাচ্চাগুলো জলে থাকবে। এটা হচ্ছে ডেলিভারি রুম, আর এই গুরুত্বটা কি সেটা বলবো আমি। এই যে এখানে থাকবে হচ্ছে মা, আর এটা হচ্ছে পাথর দেওয়া আছে, আর ফিমেল এখানে থাকবে, ফিমেলের পেছনে থাকবে কিন্তু এখানে, আর এখানে যত পেচ্ছাপ পায়খানা করবে সব কিন্তু এখানে পড়বে। এই সাইডেও কিন্তু ফ্লোর ম্যাট দেওয়া আছে, ফ্লোর ম্যাটের নিচে কিন্তু জায়গা আছে, যত পেচ্ছাপ পায়খানা যা কিছু করবে ম্যাটের মাধ্যম থেকে নিচে পড়বে। বাচ্চার গায়ে কিন্তু কোনো সময় জল থাকবে না। এবার যদি বাচ্চার গায়ে যদি জল না লাগে, ঘর যদি স্যাঁতসেঁতে না থাকে, তাহলে বাচ্চা কিন্তু অ্যাক্টিভ থাকবে, কোনো কিছু রোগ অসুখ ও অন্যরকম প্রবলেম ব্যাকটেরিয়া কিন্তু আক্রান্ত হবে না, বাচ্চাগুলো কিন্তু পুরোপুরি সেফ থাকবে। এখানে যে আছে মা থাকছে ভেতরে, এই সাইডে যদি মনে হয় যে শীতকালে যদি টেম্পারেচার লো থাকছে, সেই সময় সঠিক টেম্পারেচার আনার জন্য এখানে বাল্ব দেওয়া থাকবে, এবং বাল্ব দেওয়া থাকলে সেই বাল্বের এখানে কিন্তু আলাদাভাবে কিন্তু বাচ্চাগুলো থাকতে পারছে, এমনকি আলাদা করে ক্লিপ রুমের কিন্তু কোনো দরকার পড়ছে না বাচ্চাকে আলাদাভাবে রাখার জন্য। দাদা আমি ডেলিভারি রুম দেখলাম, এবার ডেলিভারি রুমটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, সেই যে পেচ্ছাপ পায়খানাটা কি সিস্টেমে কি হিসাবে যাবে, কোন দিকে যাবে? যে ভুলটা ওইখানে করেছি এখানে করিনি, ড্রেনটা বাইরে আছে, ওই দিক থেকে উঁচু আছে, এখানে ডাউন করা আছে, আর দেখবেন মাঝখানে নিচে পুরো গ্যাপ করা আছে। যেই ওয়াশিং করবে জল আপনার পুরো এরকম করে বেরিয়ে বাইরে চলে যাবে। এখান থেকে যদি ডিরেক্ট স্প্রে করা হয়, এখানে ফিমেল থাকলো কিন্তু যে কোনো সাইডে, বাচ্চা হয়তো এক সাইডে থাকলো, যদি জল স্প্রে করা হয় তাহলে সেটা ফ্লোর ম্যাটের নিচ দিয়ে, ফ্লোর ম্যাট নিচ দিয়ে ঢাল যেরকম করা আছে জল বেরিয়ে আসছে, জল একদম। আর এগুলো এরকম সিস্টেম আছে, আমি তুলে এগুলোকে আমি পরিষ্কারও করতে পারি, যেরকম দেখছেন এটা আমি তুলে পরিষ্কারও করতে পারি। এই যে হাইটটা করা আছে, এই যে শেডের হাইটটা কত করা আছে? মাঝখানে শেডের হাইট, দুই সাইডে মাঝখানে আমাদের 15 একদম হাইয়েস্ট আছে ওটা, আর দুদিকে ডাউন করা আছে প্রায় 9 থেকে 10 ফুট, নিচ থেকে 9 ফুট সাইডে ঢালটা এরকম করা আছে। আর এইদিকে আমি দেয়াল তুলেছি, কেন কি ঠান্ডায় বাতাসটা ওইখান থেকে আসে, তাহলে আমি এই জানলা সিস্টেম করে রেখেছি, জানলাটা বন্ধ করে দিলে বাতাস আসবে না। যা যখন গরম পড়লো তাহলে আমি জানলাটা খুলে দিলাম, এইসব জানলা খুলে দিলাম, আর ভেন্টিলেশন হয়ে গেল। আর পলিউশন মানে না হয়, অক্সিজেন ভালো পাওয়ার জন্য আমি চারদিকে শেডে 100 মতন গাছ লাগিয়েছি, তো সেটার পরিমাণে আপনার অক্সিজেনটাও ভালো হবে, তাহলে আমার এনভায়রনমেন্টটা ভালো থাকবে, বাচ্চাদের ওয়েদার ঠান্ডা থাকবে, গরমকালের সময় এগুলো দেখছেন আপনার সবই আপনার সেগুনের গাছ লাগানো আছে। শীতকালের সময় যদি টেম্পারেচার মেনটেন করতে হয়, বেশি ঠান্ডা লাগে, সেই ক্ষেত্রে কিন্তু এই জানলাগুলো আমি বন্ধ করে দেওয়া হবে, বন্ধ করে ল্যাম্প থাকবে প্রত্যেকটায়, এক একটা ফারোয়িং রুমে এক একটা ল্যাম্প থাকবে, 200 ওয়াটের ল্যাম্প লাগাতে পারি, বা ইনফ্রারেডও আপনি লাগাতে পারেন। এই যে ডেলিভারি রুম, ফায়ারিং রুম, এটা টোটাল করতে কত খরচা হয়েছে? আমার এবারে বাইফার্কেট তো করতে পারবো না, একসাথেই মাল এসছে, যে স্টেশন আর ফারোয়িং মিলিয়ে আমার প্রায় ইলেকট্রিক আর প্লাম্বিং মিলিয়ে 15 লাখ টাকা খরচা হয়েছে, দুটোই। এই সব গ্রিন ম্যাট ফ্যাট সব নিয়ে। এই গ্রিন ম্যাটটা এটা কোথা থেকে নিয়ে আসে? এটা আমরা সাউথ থেকে অর্ডার করেছি। সাউথ থেকে। এ হচ্ছে চান্দা, 24 ঘন্টা এখানেই থাকে, এনার আন্ডারে আরো 3টে স্টাফ কাজ করে। ইনি বাচ্চার ডেলিভারি থেকে উইনিং অব্দি সবকিছু ইনি করেন, আয়রন ফাইরন যা যা করার সবই কিছু ইনি দেখেন।
ডেলিভারি রুম দেখলাম, আগে তো ডেলিভারি কোথায় হতো? ওখানে হতো। হ্যাঁ আপনার ওখানে হতো। ওখানে হতো। হ্যাঁ। আর ওখানে যেসব প্রবলেম গুলো হতো সেই ক্ষেত্রে এখানে এই যে সিস্টেম করা হয়েছে, ওখান থেকে এখানে কি কি সুবিধা পাবে মনে হয়? মনে হচ্ছে যেন ওইখানে আমাদের যেটা বাচ্চা হওয়ার রুমটা রেখেছিলাম তার চেয়েও যেন এখানে আমার সুবিধাটা আরো বেশি হয়, তার জন্য এখানে করা হচ্ছে যাতে অসুবিধা না হয়। তার মধ্যে কি কি সুবিধা? ওইখানে আপনার অসুবিধা হচ্ছে যেটা আমাদের বাচ্চাগুলো ড্রেনটা সেই রকম সুবিধা নেই, একটু জল লেগে যখনই বেরিয়ে যায় তখনই কিন্তু বাচ্চাগুলোর একটু অসুবিধা দেখা যায়, তখন কিন্তু বাচ্চাগুলো আমাদেরকে এই গ্রোথটা কমে যায়। আচ্ছা, মানে বাচ্চাগুলো সব মানে ঘর ভেজা থাকতো, বাচ্চাগুলো ওর উপরে থাকতো। এখানে ম্যাচ সিস্টেম করা আছে, জল কিন্তু একদম থাকবে না। থাকবে না, তার জন্য একটু এইদিকে উঁচু আছে এইদিকে নিচু আছে, কিন্তু জল পুরোটাই জল লাগার ফলে বাচ্চা গায়ে যদি জল লেগে থাকে, এমনকি বাচ্চা যদি ঘর স্যাঁতস্যাঁতে অবস্থায় ঘরে থাকে, সেই ক্ষেত্রে প্রবলেম গুলো কি কি হতো? বাচ্চার চোখে সাদা সাদা ভাবগুলো আসতো, হ্যাঁ, দিয়ে দেখা যাচ্ছে যে চোখগুলো আর খুলতে পারতো না, দিয়ে বাচ্চার মায়ের কাছে আর যেতে পারতো না, দিয়ে বাচ্চা তখন হয়তো দেখা যাচ্ছে যে আমাদের গ্রোথটাকে কমে যাচ্ছে হ্যাঁ, খাবার না পেয়ে। আচ্ছা, ঠান্ডাও লেগে আপনার শ্বাসকষ্ট হয়ে মরেও গেছে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিউমোনিয়ার প্রবলেমটা বেশি হতো। হয়ে যেত। অ্যামোনিয়া গ্যাস সেটা টোটালি ফার্মের শেডের মধ্যে থাকতো, হাওয়া পাসিংটা ঠিকঠাক না হওয়ার কারণে, অ্যামোনিয়া গ্যাস থাকার কারণে সেক্ষেত্রে কি অ্যামোনিয়া গ্যাসটা হ্যাঁ, চোখে লাগতো, চোখে সেই জায়গায় কালো স্পট জমতো, জল পড়তো, চোখ লাল হয়ে যেত, নিশ্চয় নিতে প্রবলেম হতো, নিউমোনিয়া হতো। এক্ষেত্রে বাচ্চা প্রচুর প্রবলেম হতো, গ্রোথের দিক থেকে অন্যরকম প্রবলেম দেখা যেত। এই যে রাস্তাটা করা আছে, এই রাস্তাটা কত ফুট করা আছে? এটা 6 ফুট আছে দাদা। 6 ফুট আছে। ডেলিভারি টাইমে অনেক সময় কি হয়, ফিমেলকে এক্সারসাইজ করাতে হয়। হয়তো দেখা যাচ্ছে যে ফিমেল ডেলিভারি টাইম হয়েছে, ডেলিভারি দেওয়ার সময় মেডিসিন তো অনেকই আছে, মেডিসিন ইউজ করলে তো হয়ে গেল। আগে দেখতে হবে আমরা নর্মালি আমরা কিভাবে ডেলিভারি করাবো। সেই ক্ষেত্রে দেখা যায় যদি ফিমেল যদি বেশি লং টাইম সময় নেয় ডেলিভারিতে, কিংবা বাচ্চা প্রসব হতে যদি প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ কি করতে হবে, ফিমেলটাকে কেস থেকে বাইরে বের করে এক্সারসাইজ করাতে হবে। আর যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে, বাচ্চা ভেতরে যদি আটকে গিয়ে অন্য কোনো কারণ যদি থাকে, সেই ক্ষেত্রে যদি ফিমেল গিয়ে কেস থেকে বাইরে বের করে যদি বাইরে 10 থেকে 15 মিনিট এক্সারসাইজ করা হয়, 90% কিন্তু এই প্রবলেম গুলো সলভ হয়ে যায়। এবার সেই ক্ষেত্রে যদি তারপরেও যদি ডেলিভারি হতে প্রবলেম হয়, তারপরে কিন্তু মেডিসিন আছে। কিন্তু এই যে রাস্তাটা ডেলিভারি রুমের, এই রাস্তাটা কিন্তু 6 ফুট খুবই জরুরি। এরপরে যখন দাদার ফার্ম রেডি হয়ে যাবে, তখন আরেকবার আসবো।